আমার ফাঁসি চাই, মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু। পর্ব 14। স্বাধীনতা দিবস, জাতির পতাকা, জাতীয় সঙ্গীত বিতর্ক। একটা প্রচণ্ড রক্তক্ষয়ী সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করলাম। নিরস্ত্র বাঙালি সশস্ত্র হলো, অকাতরে জীবন বিলিয়ে দিল। আমাদের স্বাধীনতা যুদ্ধে বা মুক্তিযুদ্ধে পৃথিবীর অন্যান্য দেশও প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িয়ে পড়ল। ভারত মুক্তিবাহিনীর সাথে এক হয়ে যুদ্ধ করল। মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের বিপক্ষে যুদ্ধ করার জন্য সপ্তম নৌবহর পাঠালো। সোভিয়েত রাশিয়া আমাদের পক্ষে মার্কিন সপ্তম নৌবহরের মোকাবেলা করার জন্য সাবমেরিন পাঠালো। বিশ্বের অন্যান্য দেশও পরোক্ষভাবে পক্ষে বিপক্ষে আমাদের মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়ল। সারা দুনিয়া তোলপাড় করে প্রায় 1 লক্ষ পাকিস্তানি হানাদার সৈনিককে পরাজিত করে 16 ডিসেম্বর 1971 আমরা বিজয়ী হলাম, স্বাধীন হলাম। কিন্তু এরপরও আমাদের স্বাধীনতার ঘোষক নিয়ে, স্বাধীনতা দিবস নিয়ে, জাতীয় পতাকা নিয়ে, জাতীয় সঙ্গীত নিয়ে বিতর্ক রয়েই গেল। অনেকেই ভাবতে পারেন এসব ছোটখাটো তুচ্ছ ব্যাপার নিয়ে বিতর্ক করে কোনো লাভ নেই। আবার অনেকেই ভাবতে পারেন না, এসব আমাদের অনেক গুরুত্বপূর্ণ ও মূল্যবান বিষয়, এর মীমাংসা বা সমাধান হওয়া দরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা, আওয়ামী বুদ্ধিজীবী ডক্টর নীলিমা ইব্রাহিম দৈনিক বাংলা বাজারের পত্রিকায় এক প্রবন্ধ লিখে শেখ হাসিনা সরকারের কাছে দাবি করেছেন 26শে মার্চের পরিবর্তে 7ই মার্চকে আমাদের স্বাধীনতা দিবস ঘোষণা করতে হবে। ডক্টর নীলিমা ইব্রাহিমের এই দাবি করার যুক্তি হচ্ছে, তার ভাষায়, আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চের সোহরাওয়ার্দী উদ্যানের ভাষণে বলেছেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। অতএব 7ই মার্চই আমাদের প্রকৃত স্বাধীনতা দিবস। এক মুক্তিযোদ্ধা দাবি করেছেন, বর্তমানে আমরা জাতীয় সঙ্গীত হিসেবে যে রবীন্দ্রসঙ্গীতটি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গাই, এটি আমাদের প্রকৃত জাতীয় সঙ্গীত নয়। দেশ স্বাধীনের পরে জাতীয় সঙ্গীত হিসেবে বিশেষ মহল এটি চাপিয়ে দেওয়া একটি রবীন্দ্রসঙ্গীত মাত্র, যা এদেশের কোনো কবি সাহিত্যিক দ্বারা রচিত হয়নি এবং মুক্তিযুদ্ধের সময় জাতীয় সঙ্গীত হিসেবে এ গান গাওয়া হয়নি। আমাদের মুক্তিযুদ্ধের সময় এদেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে জাতীয় সঙ্গীত হিসেবে যে গানটি গেয়েছিল, যে গান গেয়ে মুক্তিযুদ্ধের সময় আমাদের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র খোলা হতো এবং বন্ধ হতো, আমরা মুক্তিযোদ্ধারা ট্রেনিংয়ের সময় জাতীয় সঙ্গীত হিসেবে যে গান গেয়ে জাতীয় পতাকা উত্তোলন করতাম, সেই জয় বাংলা বাংলার জয় গানটি আমাদের জাতীয় সঙ্গীত। অতএব এই গানকে পুনরায় জাতীয় সঙ্গীত হিসেবে প্রতিষ্ঠিত করা হোক। অপর এক মুক্তিযোদ্ধা পত্রিকায় দাবি করা হয়েছে, বর্তমানে যে পতাকাকে জাতীয় পতাকা হিসেবে উত্তোলন করা হয়, এ পতাকা প্রকৃত জাতীয় পতাকা নয়। বর্তমান পতাকা হচ্ছে প্রকৃত জাতীয় পতাকার পরিবর্তিত রূপ, যা স্বাধীনতার পরে চাপিয়ে দেওয়া হয়। গোটা বাঙালি জাতি স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে শহরে গ্রামে গঞ্জে প্রত্যেক ঘরে ঘরে জাতীয় পতাকা হিসেবে যে পতাকা উড়িয়ে স্বাধীনতার দাবি করেছে এবং পতাকার তলে দাঁড়িয়ে বাংলাদেশের প্রথম সরকার শপথ নিয়েছে, এবং আমরা মুক্তিযোদ্ধারা যে পতাকার তলে দাঁড়িয়ে জীবন দিয়ে পতাকার মর্যাদা রক্ষার শপথ নিয়ে মুক্তিযুদ্ধে প্রাণ বিলিয়ে দিয়েছে, সেই সবুজ পতাকার লাল বৃত্তে হলুদ রঙের বাংলাদেশের মানচিত্র খচিত পতাকাই আমাদের প্রকৃত জাতীয় পতাকা। আমরা সেই পতাকাকে জাতীয় পতাকা হিসেবে দেখতে চাই। বর্তমানে যে পতাকা রয়েছে, এ হচ্ছে প্রকৃত জাতীয় পতাকার বিকৃত রূপ, যা স্বাধীনতার পরে জাতির উপর চাপিয়ে দেওয়া হয়। এছাড়া স্বাধীনতার ঘোষক নিয়ে বিতর্ক তো শুরু থেকে এখন পর্যন্ত চলছেই। অর্থাৎ কে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন তা নিয়ে বাংলাদেশের জন্ম থেকে অদ্যাবধি অবিরাম বিতর্ক চলছে। কিন্তু সত্যি বলতে কে স্বাধীনতার ঘোষক, এই বিতর্কের অবসান বা সর্বজন সমাধান কখনোই হয়নি। কেউ বলেছেন শেখ মুজিবুর রহমানই স্বাধীনতা ঘোষণা করেছেন, কেউ বলেছেন জিয়াউর রহমানই স্বাধীনতা ঘোষণা করেছেন। যখন যিনি ক্ষমতায় যাচ্ছেন বা এই দুজনের মধ্যে যখন যার সমর্থকরা রাষ্ট্রীয় ক্ষমতায় যাচ্ছেন, রেডিও টেলিভিশনে তাকেই স্বাধীনতার ঘোষক বলে
প্রচার চালিয়ে যাচ্ছেন। কিন্তু আসলে কে স্বাধীনতা ঘোষণা করেছেন? গভীরভাবে একাগ্র চিত্তে এর অনুসন্ধান ও গবেষণা এবং বিচার করা একান্ত জরুরি দরকার। আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করলাম, আর আমাদের স্বাধীনতার প্রকৃত ঘোষক খুঁজে বের করতে পারবো না? এটা হতে পারে না। আমরা যদি আমাদের স্বাধীনতার ঘোষক খুঁজে না পাই, তাহলে তো আগামী প্রজন্ম একদিন আমরা যে দেশ স্বাধীন করেছি সেটাও খুঁজে পাবে না। আমাদের স্বাধীনতার ঘোষক আমাদের খুঁজে পেতে হবে। গবেষণা, অনুসন্ধান ও বিশ্লেষণের প্রয়োজনে আমাদের অতীতে ফিরে যেতে হবে। 1970 সালে পাকিস্তানি উপনিবেশিক কাঠামোতে যে নির্বাচন হয়, সেই নির্বাচনে গোটা বাঙালি জাতি শেখ মুজিবুর রহমানকে একক ও অদ্বিতীয় নেতা হিসেবে নির্বাচিত করে। 200 বছর পরাধীন থাকা বাঙালি জাতি স্বাধীনতার জন্য মুক্তি পাগল হয়ে শতকরা 95% ভোট নিয়ে শেখ মুজিবুর রহমানকে তাদের নেতা নির্বাচিত করে। বাঙালি জাতি তার সমস্ত আশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন এবং পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি পেতে স্বাধীনতার ঘোষণা দেওয়ার সকল দায় দায়িত্ব শেখ মুজিবুর রহমানের ওপর এককভাবে ন্যস্ত করে। গ্রামেগঞ্জে, শহরে, বন্দরে সর্বত্র স্বাধীনতা পাগল কৃষক, শ্রমিক, ছাত্র জনতার মুখে একটাই স্লোগান, একটাই দাবি, পাকিস্তানের মুখে লাথি মারো, বাংলাদেশ স্বাধীন করো। মুক্তি পাগল বাঙালি বাঁশের লাঠি নিয়ে পাকিস্তান সেনাবাহিনীর মোকাবেলা করার জন্য প্রস্তুত হলো। 2রা মার্চ মাঠে ঘাটে, বাজারে, গ্রামেগঞ্জে, শহরে, বাড়ি ঘরে, রাস্তাঘাটে, দেশের সর্বত্র বাঙালি জাতি তার প্রিয় পতাকা, স্বাধীন বাংলার পতাকা টাঙিয়ে দিল। সবুজ পতাকার লাল বৃত্তে হলুদ রঙের বাংলাদেশের মানচিত্র খচিত স্বাধীন বাংলার পতাকা সারা বাংলার আকাশে পথ করে উঠতে লাগলো। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের অনেক জায়গায় কাঠের রাইফেল দিয়ে অস্ত্র চালনার মহড়া চলতে লাগলো। এমনই পরিবেশ ও পরিস্থিতিতে শেখ মুজিবুর রহমান 7ই মার্চের রেসকোর্স ময়দানে, বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা ডাকলেন। 7ই মার্চের রেসকোর্সের এই জনসভায় লক্ষ লক্ষ লোক বাঁশের লাঠি নিয়ে সমবেত হলো। এই জনসভায় ভাষণ দেওয়ার জন্য শেখ মুজিবুর রহমান তাজউদ্দিন আহমেদ এবং ডক্টর কামাল হোসেনকে একটি বক্তৃতা লিখে দেওয়ার জন্য দায়িত্ব দিলেন। তিনি তাজউদ্দিন আহমেদ এবং ডক্টর কামাল হোসেনকে বললেন, তোমরা আমার 7ই মার্চের বক্তৃতার পয়েন্ট তৈরি করে দেবে এবং আমি ওই পয়েন্টের ওপরে নিজের ভাষায় বক্তৃতা করব। তিনি আরো বললেন, তোমরা বক্তৃতার পয়েন্টগুলো এমন ভাবে করবে যাতে আমি ওই পয়েন্টগুলো বক্তৃতায় বললে পাকিস্তান কাঠামোয় কোনো ক্ষতি না হয় এবং পাকিস্তান আইনে তা যেন বেইমানি না হয়। তাজউদ্দিন আহমেদ ও ডক্টর কামাল হোসেন দুজনে মিলে শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ঐতিহাসিক ভাষণের পয়েন্ট তৈরি করে দেন এবং 7ই মার্চ শেখ মুজিবুর রহমান যখন বক্তৃতা দিতে থাকেন, তাজউদ্দিন আহমেদ তখন বক্তৃতার ডায়াসের নিচে বসে বক্তৃতার পয়েন্টগুলো মিলিয়ে দেখতে থাকেন। শেখ মুজিবুর রহমান, তাজউদ্দিন আহমেদ, ডক্টর কামাল হোসেন এবং অন্যান্য নেতাদের বলেন, এবার আমাকে পাকিস্তানের ক্ষমতা দিতে হবে। যদি আমাকে ক্ষমতা না দেয় তাহলে তোমাদের যা করার তোমরা তা করবে। এই কথাগুলো 31শে অক্টোবর শনিবার 1998 সন্ধ্যা 7টায় 122/124 মতিঝিল মেট্রোপলিটন চেম্বার বিল্ডিং এর 3য় তলায় তার নিজের চেম্বারে বসে ডক্টর কামাল হোসেন নিজের মুখে বলেছেন। ডক্টর কামাল হোসেন আরো বলেছেন এবং দৃঢ়তার সাথে বলেছেন, তিনি এবং ব্যারিস্টার আমিনুল ইসলাম শেষ দুই ব্যক্তি যারা 1971 সালের 25শে মার্চ রাতে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর বাসা থেকে বঙ্গবন্ধুর সাথে কথা বলে বেরিয়ে এসে সোজা তাজউদ্দিন আহমেদের বাসায় যান। কিন্তু তখন পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণার বিষয়ে কিছুই বলেননি। ডক্টর কামাল হোসেন তাজউদ্দিন আহমেদের বাসায় থাকতেই রাত 12:30-1টায় কুমিল্লা থেকে নির্বাচিত MNA মেম্বার অব ন্যাশনাল অ্যাসেম্বলি মুজাফর সাহেব এসে খবর দেন যে পাকিস্তান আর্মি পিলখানা, বর্তমান বিডিআর হেডকোয়ার্টার, রাজারবাগ পুলিশ হেডকোয়ার্টার এবং নিরীহ সাধারণ মানুষের ওপর আক্রমণ করেছে। এই সংবাদ শোনার পর তাজউদ্দিন আহমেদ সহ সকলেই যার যার নিরাপদ স্থানে পালিয়ে যান। 25শে মার্চে বা তারপরে কবে, কোথায়, কার কাছে এবং কিভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা করেছেন জিজ্ঞেস করা হলে ডক্টর কামাল হোসেন বলেন, এটা আমার জানা নেই। শুনেছেন কিনা জিজ্ঞাসা করা হলে ডক্টর কামাল হোসেন বলেন, না, আমি শুনিনি, আমাকে কেউ বলেনি।
কবে কোন সময় বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হয় জানতে চাইলে ডক্টর কামাল হোসেন বলেন, এ বিষয়ে সবচাইতে ভালো বলতে পারবেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কেননা তিনি তখন বঙ্গবন্ধু কন্যা হিসেবে ওই বাড়িতেই ছিলেন। একমাত্র বঙ্গবন্ধু পরিবারের সদস্য ছাড়া এসবের সঠিক উত্তর অন্য কেউ দিতে পারবে না। ডক্টর কামাল হোসেনকে এপ্রিল মাসের 4 তারিখ গ্রেফতার করা হয়। 4 এপ্রিল 1971 ডক্টর কামাল গ্রেফতার হওয়া পর্যন্ত শেখ মুজিবুর রহমান, তাজউদ্দিন আহমেদ সহ কারোর সাথে কোনো প্রকার যোগাযোগ তার হয়নি। 4 এপ্রিল গ্রেফতার করে ডক্টর কামাল হোসেনকে প্রথমে ঢাকা ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হয় এবং 5 এপ্রিল 1971 পাকিস্তানের রাজধানী রাওয়ালপিন্ডির হরিপুর জেলে নিয়ে যাওয়া হয়। পাকিস্তানের হরিপুর জেলে 5 এপ্রিল থেকে 28 ডিসেম্বর পর্যন্ত ডক্টর কামাল হোসেনকে রাখা হয়। এই জেলে ডক্টর কামালকে মানসিক নির্যাতন করা হয়। মোটা মোটা লোহার গ্রিল দিয়ে ঘেরা ছোট্ট একটি অন্ধকার প্রকোষ্ঠের বাইরে কখনোই ডক্টর কামাল হোসেনকে বের হতে দেয়া হয়নি। ডক্টর কামালকে কখনোই কোনো প্রকার সংবাদপত্র বা রেডিও দেয়া হতো না। 1971 সালের ডিসেম্বর মাসের মাঝামাঝি সময় পর হঠাৎ করে পাকিস্তান জেল কর্তৃপক্ষ ডক্টর কামাল হোসেনের সাথে সম্মানজনক আচরণ করতে শুরু করলে তিনি একটা বিরাট পরিবর্তন হয়েছে বলে মনে মনে ধারণা করেন। 28 ডিসেম্বর পাকিস্তানের হাজারা জেলার কাশিম শিয়ালা গেস্ট হাউসে ডক্টর কামাল হোসেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একসঙ্গে মিলিত হন। কেউ কেউ বলেছেন এবং দাবি করেছেন যে 1971 সালের 25 মার্চের দিবাগত রাত 12টায় পর অর্থাৎ ঘড়ির সময় 26 মার্চ রাতে শেখ মুজিবুর রহমান টেলিগ্রামের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন। যদিও শেখ মুজিবুর রহমান নিজে কখনোই বলেনি যে 26 মার্চ তিনি স্বাধীনতা ঘোষণা করেছিলেন। তারপরও গবেষণা ও বিচার বিশ্লেষণের প্রয়োজনে এই দাবি মেনে নিলে কি দেখা যাবে? টেলিগ্রাম হচ্ছে এমন একটি বিদ্যা যে এর একজন প্রেরক এবং একজন প্রাপক থাকতে হবে। শেখ মুজিবুর রহমান যদি প্রেরক হিসেবে টেলিগ্রামের মাধ্যমে স্বাধীনতার ঘোষণা পাঠিয়ে থাকেন, তাহলে অবশ্যই একজন প্রাপক হিসেবে টেলিগ্রামটি কেউ পেয়েছেন। সেই প্রাপকটি কে? শেখ মুজিবুর রহমান টেলিগ্রামটি কার কাছে পাঠিয়েছিলেন, অর্থাৎ টেলিগ্রামের প্রাপক কে ছিলেন? আজ পর্যন্ত সেই সৌভাগ্যবান ব্যক্তিটির দেখা মিলল না, পরিচয় মিলল না। বলা হবে টেলিগ্রামের মাধ্যমে ঘোষণা পাঠানো হয়েছে, অথচ যার কাছে পাঠানো হয়েছে অনুসন্ধান করেও তার হদিস মিলবে না। ঐতিহাসিক প্রয়োজনেও প্রাপকের সন্ধান মিলবে না। এটা সঠিক নয়। টেলিগ্রামের প্রেরক থাকলে অতি অবশ্যই প্রাপক থাকতে হবে। প্রাপক ছাড়া টেলিগ্রাম প্রেরণ করা যায় না এবং প্রাপক ছাড়া প্রেরকও থাকে না। যেহেতু প্রাপক নেই সেহেতু প্রেরকও ছিল না বলে টেলিগ্রামে স্বাধীনতার ঘোষণার বিষয়টির সমাপ্তি টানা যেতেই পারে। অর্থাৎ 26 মার্চ রাতে টেলিগ্রামের মাধ্যমে শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা ঘোষণার পক্ষে কোনো যুক্তি নেই এবং অনুসন্ধান, গবেষণা ও বিশ্লেষণ করে এর পক্ষে কোনো প্রমাণ খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া মুক্তিযুদ্ধের সফল নেতৃত্ব দানকারী এবং বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম মনসুর আলী, ডক্টর কামাল হোসেন এবং অন্যান্য নেতৃবৃন্দ থাকতে তাদের কাছে স্বাধীনতার ঘোষণা না দিয়ে টেলিগ্রামের মাধ্যমে ঘোষণার কোনো কারণ থাকতে পারে না। ডক্টর নীলিমা ইব্রাহিমের দাবি অনুযায়ী 7 মার্চের ভাষণেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করেছেন। 7 মার্চ আমাদের স্বাধীনতা দিবস। যদি তাই হবে তবে শেখ মুজিবুর রহমান 1972 সালের 10 জানুয়ারি স্বাধীন সার্বভৌম বাংলাদেশে ফিরে তো বললেন না যে আমি 7 মার্চে স্বাধীনতা ঘোষণা করেছি এবং 7 মার্চই আমাদের স্বাধীনতা দিবস। উপরন্তু তিনি স্বাধীন দেশের সরকার প্রধান হিসেবে 26 মার্চকে স্বাধীনতা দিবস হিসেবে প্রথম পছন্দ করেছেন। শেখ মুজিবুর রহমান 7 মার্চের ভাষণের মধ্যবর্তী পর্যায়ের এক জায়গায় ঠিকই বলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এ কথা বলেই তিনি পাকিস্তানি শাসকদের কাছে 4টি শর্ত দিয়ে তার বক্তৃতা শেষ করেন। শেখ মুজিবুর রহমান ভাষণের শেষ পর্যায়ে পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খানের উদ্দেশ্যে বলেন, আমার দাবি মানতে হবে। 1, সামরিক আইন মার্শাল ল উইথড্র করতে হবে। 2, সমস্ত সেনাবাহিনীর লোককে ব্যারাকে ফেরত নিতে হবে। 3, যেভাবে হত্যা করা হয়েছে তার তদন্ত করতে হবে। 4, জনপ্রতিনিধিদের কাছে অর্থাৎ তার নিজের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।
এই 4টি দাবির মধ্যে শেখ মুজিবুর রহমানের কাছে ক্ষমতা হস্তান্তর করা অর্থাৎ শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী করাই মুখ্য ও গুরুত্বপূর্ণ দাবি। এখানে বিচার বিশ্লেষণ ও বিবেচনার বিষয় হলো, যদি পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান ও শেখ মুজিবের 7ই মার্চের দাবি মেনে নিত তাহলে কি হতো? বাংলাদেশ কি স্বাধীন হতো? কবি নির্মলেন্দু গুণের ভাষায়, তাহলে আর যাই হোক এই যাত্রায় বাংলাদেশ স্বাধীন হতো না। শেখ মুজিবের 7ই মার্চের ভাষণের দাবি অনুযায়ী শেখ মুজিবকে যদি পাকিস্তানের প্রধানমন্ত্রী করা হতো তাহলে নিশ্চয়ই বাংলাদেশে স্বাধীনতা হতো না, পাকিস্তানই থেকে যেত। 7ই মার্চের ভাষণে শেখ মুজিবুর রহমান পাকিস্তানি সেনাবাহিনীকে হুঁশিয়ারি করে দিয়ে বললেন, আমরা তোমাদের ভাতে মারবো, পানিতে মারবো, তোমরা আমাদের ভাই, তোমরা ব্যারাকে থাকো, কেউ তোমাদের কিছু বলবে না। পাকিস্তানি সেনাবাহিনী 7ই মার্চ থেকে 25শে মার্চ রাত 12টা পর্যন্ত ব্যারাকেই রইল, কেউ বের হলো না। এদিকে পাকিস্তানিরা 7ই মার্চের পরে পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান অর্থাৎ আজকের বাংলাদেশে ঢাকা তেজগাঁও এয়ারপোর্ট দিয়ে বিমানে করে দিবারাত্রি 24 ঘন্টা সৈন্য আনতে লাগলো। 7ই মার্চের ভাষণে শেখ মুজিবুর রহমান বললেন, যে পর্যন্ত আমার দাবি আদায় না হবে খাজনা ট্যাক্স সব বন্ধ করে দেওয়া হবে, কেউ দিবে না। জনগণ পাকিস্তান সরকারকে খাজনা ট্যাক্স দেওয়া বন্ধ করে দিল। শেখ মুজিবুর রহমান আরো বললেন, এই পূর্ব বাংলা থেকে পশ্চিম পাকিস্তানে 1 পয়সা পাচার হতে পারবে না। 3 ঘন্টা ব্যাংক খোলা থাকবে শুধু কর্মচারীদের মাইনেপত্র নেয়ার জন্য। ঠিকই ব্যাংকগুলো থেকে পাকিস্তানে 1 পয়সা পাচার হলো না। সরকারি কর্মকর্তা কর্মচারীরা শেখ মুজিবের নির্দেশেই চলতে লাগলো। সরকারি বেসরকারি প্রশাসন সম্পূর্ণরূপে শেখ মুজিবুর রহমানের নিয়ন্ত্রণে চলে গেল। 1100 মাইল দূরে মাঝখানে ভারতের মতো বিশাল রাষ্ট্রের ওপার থেকে পাকিস্তানের আর কিছুই করার থাকলো না। বাংলাদেশে কার্যত পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা দেশে পরিণত হলো। 7ই মার্চের ভাষণে শেখ মুজিবুর রহমান পাকিস্তান থেকে আর একটি সৈন্য পূর্ব বাংলায় আসতে পারবে না এই কথাটি বলায় বিমানে করে পাকিস্তান থেকে সৈন্য আসতেই থাকলো। 23শে মার্চ পাকিস্তান দিবস। এই পাকিস্তান দিবসে একমাত্র শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির বাড়ি ছাড়া এই বাংলার সরকারি বেসরকারি কোনো অফিস আদালত এবং কোথাও পাকিস্তানি পতাকার চিহ্ন মাত্র দেখা যায়নি। দেশের সর্বত্র উড়ছিল স্বাধীন বাংলার পতাকা। কেবলমাত্র শেখ মুজিবুর রহমানের বাড়িতে একমাত্র পাকিস্তানি পতাকা উত্তোলন করা হয়েছিল। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্র ধানমন্ডি 32 নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়িতে গিয়ে জোরপূর্বক পাকিস্তানি পতাকা নামিয়ে তাতে আগুন লাগিয়ে দেয়। ওই সময় শেখ মুজিবুর রহমান তার বাড়িতে থাকলেও ঘরের বাইরে আসেননি। এক সামরিক পরিসংখ্যানে দেখা যায় 1971 সালের 7ই মার্চ পর্যন্ত পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশে যত পাকিস্তানি সৈন্য ছিল তার শতকরা 65% ছিল বাঙালি, যারা 25শে মার্চের পর মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল, এবং 35% ছিল মূল পাকিস্তানি, পাঞ্জাবি, বেলুচ, পাঠান। এই 35% পাকিস্তানি সৈন্যদের অধিকাংশ ছিল অফিসার, যারা যুদ্ধ পরিচালনা করে কিন্তু সরাসরি যুদ্ধ করে না। আর 65% বাঙালি পাকিস্তানি সৈনিকদের মধ্যে প্রায় সবাই ছিল নন কমিশন আর সিপাহী, যারা সরাসরি যুদ্ধ করে। 1971-এর 7ই মার্চ পর্যন্ত পাকিস্তানি সেনাবাহিনীর অবাঙালি 35% সৈন্য পাকিস্তানি বাঙালি 65% সৈন্যর কাছে এক ধরনের জিম্মি দশাই ছিল। 7ই মার্চের পর থেকে 25শে মার্চ পর্যন্ত পাকিস্তানিরা বাঙালি সৈন্যদের চাইতে 20-30 গুণ বেশি অবাঙালি সৈন্য ঢাকা আনে, এবং তারপরই 25শে মার্চ রাত 12টার পর বাঙালিদের ওপর আক্রমণ শুরু করে। শেখ মুজিবুর রহমান যদি সত্যিকার অর্থে কায় মনে বাংলাদেশের স্বাধীনতা চাইতেন তাহলে 7ই মার্চের ভাষণে শেখ মুজিবুর রহমান পাকিস্তানের ক্ষমতায় যাওয়ার দাবির আড়ালে স্বাধীনতার প্রসঙ্গটি চাপা না দিয়ে পরিষ্কার করে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করতেন। গোটা বাঙালি জাতির দেওয়া স্বাধীনতা ঘোষণার দায়িত্বটি শেখ মুজিবুর রহমান যদি পালন করে বলতেন, আমি আজ থেকে বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করলাম, এখন থেকে পাকিস্তানের সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই, আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, আমাদের দেশের নাম হবে বাংলাদেশ, পাকিস্তান থেকে একটি সৈন্য আর আসতে পারবে না, বিমানবন্দর বন্ধ করে দেয়া হলো এবং বাংলাদেশে অবস্থানরত পাকিস্তানি সৈন্যদের বন্দী করা হলো। তাহলে বিনা রক্তপাতে বিনা যুদ্ধে আমরা স্বাধীনতার রাষ্ট্র
এবং জাতি হিসেবে পৃথিবীর মানচিত্রে স্থান পেতাম। মাঝখানে ভারতের মতন বিশাল শত্রু রাজ্য পাড়ি দিয়ে 1100 মাইল দূর থেকে পাকিস্তানদের আর কিছুই করার থাকতো না। যেমন 1971-এর 16 ডিসেম্বর পাকিস্তানি সৈন্যদের বন্দী করার পর পাকিস্তানিদের কিছুই করার ছিল না। খুব বড়জোর হলে পাকিস্তানি 35% অবাঙালি সৈন্যের সাথে 65% বাঙালি সৈন্যদের একটা খুবই ছোটখাটো এবং সীমিত যুদ্ধ বা লড়াই হতো, যা কেবলমাত্র ক্যান্টনমেন্টে সীমাবদ্ধ থাকতো। পরিবেশ পরিস্থিতি এবং সম্পূর্ণ সুযোগ থাকা সত্ত্বেও শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করার দায়িত্ব পালন না করায় আমাদের স্বাধীনতা পেতে লক্ষ লক্ষ মানুষকে অকাতরে প্রাণ দিতে হয়েছে, লক্ষ লক্ষ মা বোনের ইজ্জত নিতে হয়েছে। 7 মার্চের ভাষণ, ট্রিমেন্ডাস কন্ডিশনাল স্পিচ। আসলে শেখ মুজিবুরের 7 মার্চের ভাষণকে বিশ্লেষণ করলে দেখা যাবে পাকিস্তান ক্ষমতায় যাওয়ার জন্য এটি একটি চমকপ্রদ অসাধারণ শর্তযুক্ত ভাষণ, ইংরেজিতে যাকে বলা হবে ট্রিমেন্ডাস কন্ডিশনাল স্পিচ। এই ভাষণকে কোনো বিচার বিশ্লেষণে স্বাধীনতার ঘোষণা বলা যাবে না। ইতিহাসের বিচার বিশ্লেষণে শেখ মুজিবুর রহমানের 7 মার্চের ভাষণকে বলা যায় ট্রিমেন্ডাস কন্ডিশনাল স্পিচ বা চমকপ্রদ অসাধারণ শর্তযুক্ত ভাষণ। শেখ মুজিবুর রহমান যদি 7 মার্চের ভাষণে প্রকৃত অর্থে চূড়ান্তভাবে স্বাধীনতা ঘোষণা করেই থাকবেন, তাহলে ওই ভাষণেই পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়ার কাছে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার দাবি কেন করেছিলেন? ওই ভাষণের মুখ্য ও গুরুত্বপূর্ণ বিষয় ছিল শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী করা। 2. 23 মার্চ পাকিস্তান দিবসে শেখ মুজিব তার ধানমন্ডির বাড়িতে স্বাধীন বাংলার পতাকার পরিবর্তে পাকিস্তানের পতাকা উত্তোলন করেছিলেন কেন? শেখ হাসিনার ঐক্যমত্যের কারণে মন্ত্রী আসমর রব দাবি করেছেন রাষ্ট্রীয়ভাবে 2 মার্চকে স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস পালন করতে হবে। 2 মার্চকে যদি স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস হিসেবে পালন করা হয়, তাহলে শেখ মুজিবুর রহমানের 7 মার্চের ভাষণের গুরুত্ব কতটুকু থাকে? 3. যেখানে 7 মার্চ পাকিস্তান সেনাবাহিনীর অবাঙালি পাঞ্জাবি, বেলুচ, সিন্ধি দুর্বল 1000 সৈন্যকে বন্দী করে প্রায় বিনা যুদ্ধে বিনা রক্তপাতে বাংলাদেশ স্বাধীন করা সম্ভব ছিল, তা না করে পূর্ব পাকিস্তান অধিক পাকিস্তানি সৈন্য সমাবেশ করার পূর্ণ সুযোগ দিয়ে 25 বা 26 মার্চ আমাদের ওপর আক্রমণ করার পর্যন্ত দীর্ঘ সময় কেন দেওয়া হয়েছিল? 4. 25 মার্চ রাতে ঘরে ডক্টর কামাল হোসেন থাকতে এবং হাতের কাছে তাজউদ্দিন আহমেদ মুক্তিযুদ্ধের সফল নেতৃত্ব দানকারী অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী সহ অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকতেও শেখ মুজিবুর রহমান কেন তাদের কাছে স্বাধীনতার ঘোষণা দিলেন না? 25 মার্চের কালো রাতের নিরীহ নিরস্ত্র বাঙালির ওপর পাকিস্তানি বর্বর বাহিনী যখন পৈশাচিক আক্রমণ করলো এবং নির্বিচারে বাঙালি হত্যা করতে লাগলো এবং বাঙালি সৈনিক, ইপিআর, পুলিশ, আনসার পাকিস্তানি হানাদারদের মোকাবেলায় যুদ্ধ করতে লাগলো, তখন শেখ মুজিবুর রহমান দিশেহারা বাঙালির নেতৃত্ব না দিয়ে কেন পাকিস্তানিদের কাছে ধরা দিলেন? 6. তাহলে কি শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা যে বলেন 26 মার্চ দুপুর 2:30-3টায় পাকিস্তানের জেনারেল টিক্কা খান আমাদের বাসায় এসে আব্বাকে সেলুট দিল, দিয়ে আব্বাকে বলল, স্যার, প্রেসিডেন্ট ইয়াহিয়া খান আপনার সাথে আলোচনা করার জন্য আমাকে একটি স্পেশাল বিমান সহ পাঠিয়েছে আপনাকে রাওয়ালপিন্ডি নিয়ে যাওয়ার জন্য, পাকিস্তানের তখনকার রাজধানী। আপনি ম্যাডামকে সাথে নিতে পারেন, চাইলে অন্য কাউকেও নিতে পারেন। আব্বাকে সসম্মানে জেনারেল টিক্কা খান নিয়ে গেল। যাওয়ার সময় মাকে জেনারেল টিক্কা খান সেলুট দিয়ে গেল। তাহলে কি এটাই সত্যি? 7. শেখ মুজিবুর রহমান কি মনে করেছিলেন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান তাকে পাকিস্তানের প্রধানমন্ত্রী বানানোর জন্য রাওয়ালপিন্ডি নিয়ে যাচ্ছেন? আর তাই কি পাকিস্তান হানাদার বাহিনীর আক্রমণের মুখে গোটা বাঙালি জাতিকে অসহায় অরক্ষিত রেখে তিনি জেনারেল টিক্কা খানের সাথে পাকিস্তান চলে গেলেন? 8. পাকিস্তানি নরপিচাস হায়নাদের আক্রমণের মুখে আপোষকামী নেতার আপোষের ফলে দিশেহারা নাবিকের মতো কিংকর্তব্য বিমূঢ় বাঙালি জাতি। ঠিক সেই সময় পাকিস্তানি সেনাবাহিনীর কঠোর শৃঙ্খলার মধ্যে থাকা বাঙালি সৈনিক পাকিস্তানি সেনা আইনে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সম্পূর্ণ ঝুঁকি নিয়ে এলেন এক তরুণ বাঙালি সৈনিক। মুক্তিকামী পাগল মানুষকে তিনি শোনালেন স্বাধীনতার অমর বাণী। চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তিনি ঘোষণা করলেন,
আমি মেজর জিয়া বলছি। আমি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলাম। 27শে মার্চ প্রত্যুষে ইথারে ভেসে এলো এই অমর স্বাধীনতার বাণী। সঙ্গে সঙ্গে বাংলার মুক্তিপাগল দামাল ছেলেরা ঘর থেকে বেরিয়ে পড়ল মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য। কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মেজর জিয়াউর রহমান প্রথমে ঘোষণা করলেন, I am Major Jia, President of People's Republic of Bangladesh. I declared independent of Bangladesh. পরে কৌশলগত কারণে তিনি বলেন, I am Major Jia. I declared independent of Bangladesh on behalf of our great leader Sheikh Mujibur Rahman. মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণাই কি পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সাথে আপোষের ভিত্তিতে শেখ মুজিবুর রহমানের ক্ষমতা গ্রহণের পথে অন্তরায় হলো? নয়। এর পরপরই 17 এপ্রিল তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে ঘটে গেল আরেকটি ঐতিহাসিক ঘটনা। ভারত সরকারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে আন্তর্জাতিক বিশ্বের বহু দেশের সাংবাদিকদের সামনে কুষ্টিয়া জেলার মেহেরপুরের বৈদ্যনাথ তলার আম্রকাননে 17 এপ্রিল তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে স্বাধীন বাংলাদেশের বিপ্লবী সরকার শপথ গ্রহণ করল। তাজউদ্দিন আহমেদ হলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হিসেবে তাজউদ্দিন আহমেদ তার মন্ত্রিসভা গঠন করলেন। শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতিতে শেখ মুজিবুর রহমানকে করা হলো রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলামকে করা হলো অস্থায়ী রাষ্ট্রপতি। যদি শেখ মুজিবুর রহমান আপোষের ভিত্তিতে পাকিস্তানের ক্ষমতা গ্রহণ প্রক্রিয়ায় যদি গিয়েও থাকে, তাহলে তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে স্বাধীন বাংলাদেশ সরকারের শপথ গ্রহণ শেখ মুজিবুর ইয়াহিয়া আপোষ ফর্মুলাকে ভণ্ডুল করে দেয়নি। 10। আর এই জন্যই কি সফল নেতৃত্ব দিয়ে সরকার পরিচালনা করে দেশ স্বাধীন দেশে শেখ মুজিবুর রহমানকে ফিরিয়ে আনার পর প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ কি শেখ মুজিবুর রহমান তার মন্ত্রিসভা থেকে নিগৃহীত করে বের করে দিয়েছিলেন? 11। হয়তো এর জন্যই স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান সেনাবাহিনীর সর্বজ্যেষ্ঠ সিনিয়র অফিসার হওয়া সত্ত্বেও শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমানকে সেনাবাহিনীর প্রধান না করে চাকরিতে জুনিয়র শফিউল্লাহকে সেনাবাহিনীর প্রধান করেছিলেন। 12। শুধু তাই নয়, যে মুক্তিযোদ্ধারা প্রাণের বিনিময়ে দেশ স্বাধীন করলো, যুদ্ধে বিজয়ী হলো, দেশে ফিরে এসে কোন আক্রোশের কারণে শেখ মুজিবুর রহমান বিজয়ী মুক্তিযোদ্ধাদের ছুঁড়ে ফেলে দিলেন, এবং যে প্রশাসন মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের তাবেদারি করেছে, বাঙালিদের হত্যা করেছে, মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, সেই পরাজিত প্রশাসনকে কি কারণে শেখ মুজিবুর রহমান পূর্ণ প্রতিষ্ঠিত করলেন? মুক্তিযোদ্ধাদের অবজ্ঞা করে, অবহেলা করে, অত্যাচার করে, শুধুমাত্র সদিচ্ছার অভাবে মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা না করে অমুক্তিযোদ্ধাদের এমনকি রাজাকারদের মুক্তিযোদ্ধা সনদ বিতরণ করে শেখ মুজিবুর রহমান এক কলঙ্কের সৃষ্টি করলেন। কিন্তু কেন? ধিক শেখ মুজিব, ধিক। 1971 সালের 25শে মার্চ পাকিস্তানি সৈন্যরা দৈনিক ইত্তেফাক পত্রিকা জ্বালিয়ে দিলে তড়িৎ গতিতে পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান ইত্তেফাকের মালিক ব্যারিস্টার মইনুল হোসেনদের ক্ষতিপূরণ বাবদ নগদ 10 লক্ষ টাকা দেয়, এবং মুক্তিযুদ্ধের সময় মইনুল হোসেনরা লন্ডন, জার্মানি ঘুরে অত্যাধুনিক অফসেট মেশিন কিনে আনলেন, কিন্তু মুক্তিযুদ্ধে অংশ নিলেন না। পাকিস্তানি হানাদার কবলিত গোটা সময়, অর্থাৎ মুক্তিযুদ্ধের গোটা 9 মাস, মইনুল হোসেনরা পাকিস্তান প্রেস থেকে বিনা পয়সা ইত্তেফাক পত্রিকা বের করলেন। বলা বাহুল্য, ওই সময় ইত্তেফাকে পাকিস্তানি জেনারেল ইয়াহিয়া খান, টিক্কা খান, ফরমান আলী নিয়াজি ও পাকিস্তানি অন্যান্য জেনারেল ও সৈন্যদের এবং ঘাতক গোলাম আজম সহ অন্যান্য আলবদর রাজাকারদের প্রশংসা করে খবর ছাপা হতো, আর মুক্তিযোদ্ধাদের বলা হতো দেশদ্রোহী ভারতীয় চর। অর্থাৎ ইত্তেফাক তখন মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়ে পাকিস্তানের তাবেদারি ও দালালিতে লিপ্ত ছিল, এবং দালালি ও তাবেদারির পুরস্কার হিসেবে পাকিস্তান সরকারের সমস্ত বিজ্ঞাপন ইত্তেফাক পেত। অপ্রত্যাশিতভাবেই হঠাৎ 16 ডিসেম্বর দেশ স্বাধীন হয়ে যাওয়া ইত্তেফাকের মালিক আনোয়ার হোসেন মঞ্জুরা পাকিস্তান সরকারের কাছ থেকে দালালি ও তাবেদারির পুরস্কার স্বরূপ পাওয়া বিজ্ঞাপনের বিলের টাকা নিতে পারেনি। লক্ষ প্রাণের বিনিময়ে দেশ স্বাধীনতার পর পূর্বের পরিচয়ের সূত্র ধরে স্বাধীন দেশের কর্ণধার শেখ মুজিবুর রহমানের কাছ থেকে পাকিস্তানি দালালির ও তাবেদারির সেই বিলের টাকা নেয়। কোনো বিবেকবান মানুষ কি এই বিলের টাকা দিতে পারে? এই জন্যই কি লক্ষ লক্ষ মানুষের জীবন আর মা বোনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন করা হয়েছে? ধিক শেখ মুজিব, ধিক। এদেশের মুক্তিপাগল দামাল ছেলেরা প্রাণের মায়া ছিন্ন করে দেশমাতৃকার মুক্তির জন্য প্রাণপণ লড়াই করেছে। হানাদার পাকিস্তানি বাহিনীর সাথে
মুখোমুখি যুদ্ধ করেছে। ঠিক তখন পাকিস্তান সরকার মুক্তিযোদ্ধা নস্যাৎ করার জন্য কুমতলবে ইপিএস এর পরীক্ষা নিল। নিজের প্রাণের বিনিময়ে পাকিস্তানি হানাদারকে কবল থেকে দেশ ও দেশের মানুষকে বাঁচানোর সেই অগ্নি পরীক্ষার দিনে বাংলার দামাল ছেলেরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলো। আর স্বার্থান্বেষী চরম সুবিধাবাদী কতিপয় ব্যক্তি পাকিস্তান সরকারের দেয়া সেই ইপিএস পরীক্ষায় অংশ নিল এবং দেশপ্রেম বিবর্জিত ওই ব্যক্তিরা ইপিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ইস্ট পাকিস্তান ক্যাডার সার্ভিসের চাকরিতে যোগ দিল। লক্ষ প্রাণের বিনিময়ে দেশ স্বাধীনের পরে মুক্তিযুদ্ধের সাথে সম্পর্কহীন শেখ মুজিবুর রহমান ওই বিশ্বাসঘাতক দেশদ্রোহীদের স্বাধীন বাংলাদেশ ক্যাডার সার্ভিসের চাকরিতে পূর্ণ বহাল করলেন। কিন্তু কেন? ন্যূনতম বিবেক থাকলেও কি এটা সম্ভব? ধিক শেখ মুজিব, ধিক। মানুষের জন্য নিবেদিত প্রাণ দেশপ্রেমিক সর্বহারা দলের নেতা কমরেড সিরাজ শিকদারকে বিনা বিচারে বন্দি দশায় হাতে হ্যান্ডকাপ পরা অবস্থায় সম্মুখ থেকে গুলি করে হত্যা করে মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে আজ কোথায় সিরাজ শিকদার বলে আস্ফালন করে শেখ মুজিবুর রহমান হয়েছে বিবেকহীন এক কাপুরুষ। ডায়েরির পাতা। তুমি যা চেয়েছিলে তাই হয়েছে। তুমি চেয়েছিলে যেন তেন প্রকারে একবার শুধু ক্ষমতায় যাওয়া, তাই হয়েছে। দেশের জন্য জাতির জন্য কিছু করতে হলে যে ত্যাগ স্বীকার করা প্রয়োজন তা তুমি করতে কখনোই প্রস্তুত ছিলে না। প্রথম থেকেই শুধু ক্ষমতায় যাওয়ার জন্য তুমি সর্বদা ব্যস্ত ছিলে এবং তাই হয়েছে। 15/6/1996। না, তুমি দেশের জন্য কিছুই করতে পারবে না, কেননা দেশের জন্য কিছু করার মন তোমার নেই। মানুষের জন্য কিছু করার মন নেই বলেই তোমার ইচ্ছেও নেই, আর ইচ্ছে নেই বলেই তোমার উপায়ও নেই। যদি তোমার ইচ্ছে থাকতো তাহলে কিছু একটা উপায় হতো, কিন্তু জাতির জন্য কিছু করার ইচ্ছে তোমার নেই, কাজেই উপায়ও নেই। 15/12/1996। আমরা তোমাকে ক্ষমা করতে চাই, কিন্তু কোনো বিচারই ক্ষমা করতে পারি না। তুমি ক্ষমার অযোগ্য। তুমি প্রার্থনা করো আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমাকে ক্ষমা করার সামর্থ্য আমাদের দেন। 27/2/1997। 1981 সালের 12 জুন যখন তুমি তোমার পিতার ধানমন্ডি 32 নম্বরের বাড়িটি এবং অলংকার সহ যাবতীয় জিনিস 72 পৃষ্ঠার ইনভেন্টরিতে সই করে বুঝে নিচ্ছিলে, তখনই মনে হচ্ছিল তুমি মানুষ নও, অন্য কিছু। তুমি যখন খুঁটিয়ে খুঁটিয়ে সব বুঝে নিচ্ছিলে, সবাই হতবাক হয়ে তোমার দিকে তাকিয়েছিল। কিরকম ধীর স্থির এবং অবলীলা ক্রমে তুমি বলেছিলে, আমার কানের দুল 3টা কই, আমার নাকের ফুল 2টা কই, আমার হাতের 40টা চুড়ি কই, ইত্যাদি ইত্যাদি তুমি বলছিলে। আর সরকারি কর্তৃপক্ষ একটা একটা করে সব বুঝিয়ে দিচ্ছিল। সেই দিনটার কথা আমার আজও মনে আছে। সেদিন তোমাকে দেখে মনেই হয়নি যে এই বাড়িতেই তোমার পিতৃকুলের সব শেষ হয়ে গেছে। তুমি এমনভাবে গুনে গুনে প্রায় 70 লক্ষ টাকার গয়না সহ অন্যান্য মালামাল বুঝিয়ে নিলে যে তাতে মনে হলো তুমি মানুষ নও, অন্য কোনো কিছু। কারো লেখা পড়ো না, কোনো বই পড়ো না, ভালো কথা শোনো না। তোমার নাম শেখ হাসিনা। তুমি পিতৃমাতৃহীন স্বামী কর্তৃক পরিত্যক্ত এক রমণী। তোমার মেয়ের ভাষায় তুমি বহুরূপী। তোমার প্রিয় গৃহভৃত্য রমাকান্ত, যাকে তুমি ভালোবাসতে, সেও তোমাকে ভালোবাসতো, কিন্তু সেও তোমার কাছে রইল না। তুমি এমন এক প্রাণী। শিক্ষা। এসবই তুমি আমাদের দিয়েছ। তোমার কাছ থেকেই এসব আমাদের পাওয়া। তুমি যা দিয়েছো তার সবটুকুই আমরা পেয়েছি। নতুন করে তোমার কাছ থেকে আমাদের আর পাওয়ার কিছুই নেই। তাই তুমি যা দিয়েছো তা আমরা সকলের কাছে ফাঁস করে দিতে চাই। তাতে তুমি দুঃখ পেলে আমাদের কিছু করার নেই। এ শিক্ষা তুমিই আমাদের দিয়েছো। তোমার কাছ থেকেই আমরা এই শিক্ষা পেয়েছি। সেদিন হয়তো তুমি ভাবোনি তোমার শিক্ষাই তোমার বিরুদ্ধে কাজে লাগিয়ে দেব। এই হয়, আসলে এই হয়। তোমার মতো যারা এই শিক্ষা দেয় তারা কেউই ভাবে না যে এই শিক্ষা যে একদিন তাদের বিরুদ্ধেই কাজে লেগে যাবে। তাই হয়তো তুমিও ভাবোনি। তোমাকে অসংখ্য ধন্যবাদ। একেবারে খালি হাতে বিদায় না দিয়ে অন্তত শিক্ষাটা দিয়ে দিয়েছিলে, নইলে তো মাঠে মারা যেতে হতো। অবশ্য তুমি তাই চেয়েছিলে। তোমার দিয়ে শিক্ষাটা বেঁচে কিনে অন্তত বাঁচার চেষ্টা করি। শেষবারের মতো বলি, তুমি দুঃখ করো না। বিশ্বাস করো, তোমার বিরুদ্ধে এছাড়া আমাদের আর কিছুই করার ছিল না। জানি বিশ্বাস করবে না, কারণ তোমার মধ্যে বিশ্বাস বলে কিছু নেই। মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে মানুষের মনন জগতের এক ধরনের অনুভূতি, যে অনুভূতির ফলে একটা জাতির মন মানসিকতার আমূল পরিবর্তন ঘটে।
এবং এই পরিবর্তনের ফলে গোটা জাতি মন থেকে পুরনো ধ্যান ধারণা, ব্যক্তি স্বার্থপরতা ঝেড়ে ফেলে নতুন মন ও ভাবনা নিয়ে গড়ে ওঠে। এই মন ও ভাবনাকে বলা হয় চেতনা। আর এই গড়ে ওঠা নতুন মন ও ভাবনা বা চেতনা হচ্ছে নিজের চাইতেও অন্যকে বেশি বড় করে দেখা, বেশি ভালোবাসা। নিজের ব্যক্তি স্বার্থের চাইতে দেশ ও জাতির স্বার্থকে বেশি বড় করে দেখা, নিজের সুখ দুঃখ ভুলে গিয়ে অন্যের সুখ দুঃখকে প্রাধান্য দেয়া। একটা জাতির জীবনে এই চেতনা বছর বছর আসে না। একটি বিশেষ মুহূর্তে, একটি বিশেষ প্রয়োজনে হাজার হাজার বছর পর একটা জাতির জীবনে এরূপ একটি চেতনার জন্ম বা সৃষ্টি হয়। আরেকটা জাতির জীবনে যখনই এ চেতনার সৃষ্টি হয়, তখনই সে জাতি ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে একে অপরের নিজের মতো ভালোবাসে, কখনো কখনো নিজের চাইতে অন্যকে বেশি ভালোবাসে। নিজের চাইতে অন্যকে বেশি ভালোবাসা বা অন্যকে নিজের মতো করে ভালোবাসার চেতনাকে বলা হয় মুক্তিযুদ্ধের চেতনা। জাতির জীবনে যখনই এই চেতনার জন্ম হয়, তখনই সে জাতি মাথা তুলে দাঁড়ায়। পৃথিবীর কোনো শক্তি সে জাতিকে দাবিয়ে রাখতে পারে না। অন্যকে নিজের চাইতে বেশি ভালোবাসার চেতনা হাজার হাজার বছর পর বাঙালি জাতির জীবনে এসেছিল 1971-এর মহান মুক্তিযুদ্ধের সময়। 1971 সালে বাঙালি জাতি নিজের সুখ দুঃখের চাইতে অন্যের সুখ দুঃখকে বড় করে দেখেছে, বেশি করে দেখেছে। নিজের চাইতে অন্যকে বেশি ভালোবাসার বা অন্যকে নিজের মতো ভালোবাসার চেতনা বারবার আসে না। হাজার বছরে একটা জাতির জীবনে একবারই এই চেতনা আসে। জাতির জীবনে যখন এই চেতনা আসে, তখন গোটা জাতি সকল প্রকার অন্যায়, অবিচার, স্বার্থপরতা, পরাধীনতা ইত্যাদি সকল কিছুর বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং মুক্তির লড়াই শুরু করে। বাঙালির হাজার বছরের ইতিহাসে একমাত্র 1971-এর মুক্তিযুদ্ধের সময় বাঙালি এই চেতনায় উদ্ভূত হয়েছিল এবং গোটা বাঙালি জাতি তখন সকল প্রকার ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ ও জাতির স্বার্থকে বড় করে দেখেছে, অন্যকে নিজের চাইতে বেশি ভালোবেসেছে, সমস্ত বিদেশি পণ্য বর্জন করে দেশীয় পণ্য ব্যবহার করেছে। এক কথায় মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে নিজের চাইতে অন্যকে বেশি ভালোবাসা, নিজের ব্যক্তি স্বার্থের চাইতে দেশ ও জাতির স্বার্থকে বেশি করে দেখা। স্বাধীনের পর দেশপ্রেম বিবর্জিত রাজনৈতিক নেতৃত্ব রাষ্ট্রীয় ক্ষমতায় এসে মুক্তিযুদ্ধের এই চেতনাকে ধ্বংস করে দিয়েছে। আর এই মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংসকারী দেশপ্রেম বিবর্জিত রাজনৈতিক নেতৃত্বের নেতৃত্ব দিয়েছিলেন শেখ মুজিবুর রহমান। বলা যায় শেখ মুজিবের নেতৃত্বেই মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস হয়েছে। আমার শেখ মুজিবের ও শেখ হাসিনার ফাঁসি চাই। ইতিহাস সাক্ষ্য দেয়, ইংল্যান্ডের ক্রমওয়েল রাজতন্ত্রের ক্ষমতার লোভ করে নিজেই ক্ষমতার অপব্যবহার করে একজন স্বৈরাচারী শাসক হয়েছিলেন, কিন্তু ইংল্যান্ডের গণতান্ত্রিক জনতা তাকে ক্ষমা করেনি। দেশের প্রচলিত আইনে তার বিচার হয়েছিল তার মৃত্যুর পর। এই বিচার প্রিভি কাউন্সিল পর্যন্ত গড়িয়েছিল এবং তার ফাঁসি হয়েছিল। কবর হতে তার হাড়গোড় তুলে ফাঁসি কাস্টে ঝুলানো হয়েছিল। এটাই হলো আইনের শাসন। 1975-এর 15ই আগস্ট শেখ মুজিবুর হত্যায় প্রতিবাদে যুদ্ধ করে দেশের যে ক্ষতি করেছি, সেই অপরাধে আমার ফাঁসি চাই। স্বাধীনতার ঘোষক মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার ষড়যন্ত্রের কথা জেনেও তা প্রকাশ না করায় এবং হত্যাকারীদের সাথে সম্পৃক্ত থাকার অপরাধে আমার ফাঁসি চাই। 1983-র মধ্য ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জয়নাল ও জাফর এবং 1984-র ফেব্রুয়ারিতে সেলিম ও দেলোয়ার হত্যায় শেখ হাসিনার পরিকল্পনা ও ষড়যন্ত্রে অংশ নিয়ে যে অপরাধ করেছি, তার জন্য আমার ফাঁসি চাই। 1992 সালের ডিসেম্বরে সার্ক শীর্ষ সম্মেলন পণ্ড করার জন্য শেখ হাসিনার পরিকল্পনা ও নির্দেশে হিন্দু মুসলমান রায়ট লাগিয়ে দেওয়ার যে অপরাধ করেছি, তার জন্য আমার ফাঁসি চাই। 1992 সালের পর থেকে 1996 সালের মার্চ পর্যন্ত আন্দোলনের নামে ঢাকা শহরে শেখ হাসিনার নীল নকশা ও নির্দেশে যে 103 জন লোক নিহত হয়, এই অজ্ঞাতনামা 103 জন মানুষ হত্যার দায়ে আমার ফাঁসি চাই। তবে তার আগে সম্পূর্ণ সুযোগ থাকা সত্ত্বেও সঠিক সময়ে শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা না করায় আমাদের স্বাধীনতার জন্য 30 লক্ষ মানুষকে শহীদ হতে হয় এবং 2 লক্ষ মা বোনকে ধর্ষিত হতে হয়। এই 30 লক্ষ মানুষ হত্যা এবং 2 লক্ষ নারী ধর্ষিত হওয়ার জন্য দায়ী শেখ মুজিবুর রহমানের মরণোত্তর ফাঁসি চাই। 2. মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করার অভিযোগে শেখ মুজিবুর রহমানের মরণোত্তর বিচার চাই, শাস্তি চাই। 3.
যে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে এবং দেশ স্বাধীন করে শেখ মুজিবুর রহমানকে স্বাধীন দেশে ফিরিয়ে এনেছে, স্বাধীনতার পর ভারত থেকে সেই প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা না এনে রাজাকার আলবদর সহ ভুয়া ব্যক্তিদের মুক্তিযোদ্ধার সনদ দেওয়ার অভিযোগে শেখ মুজিবুর রহমানের মরণোত্তর বিচার চাই, শাস্তি চাই। 4. ক্ষমা না চাইতেই স্বাধীনতা বিরোধী রাজাকার আলবদরদের ঢালাওভাবে ক্ষমা ঘোষণা করার অপরাধে শেখ মুজিবুর রহমানের মরণোত্তর শাস্তি চাই। 5. মহান বিপ্লবী নেতা কমরেড সিরাজ শিকদারকে বন্দি অবস্থায় বিনা বিচারে গুলি করে হত্যা করার অপরাধে শেখ মুজিবুর রহমানের মরণোত্তর ফাঁসি চাই। সিরাজ শিকদারকে খুন করে পবিত্র পার্লামেন্টে দাঁড়িয়ে আজ কোথায় সিরাজ শিকদার বলে দমভক্তি করে পবিত্র পার্লামেন্টকে অপবিত্র করার অপরাধে শেখ মুজিবুর রহমানের মরণোত্তর শাস্তি চাই। 7. জনগণের ভোট দেওয়ার অধিকার, মিছিল করার অধিকার, দল করার অধিকার এবং সংবাদপত্রের স্বাধীনতা হরণ সহ সংবিধানের মৌলিক অধিকার হরণ করে জাতির ওপর একদলীয় বাকশালের শাসন শোষণ চাপিয়ে দেওয়ার অপরাধে শেখ মুজিবুর রহমানের মরণোত্তর বিচার চাই, শাস্তি চাই। 1975 সালের 15 আগস্ট শেখ মুজিবুর রহমান নিহত হওয়ার পর অনেক চেষ্টা এবং কষ্টের পর শিক্ষিত ছাত্র যুবকদের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ফিরিয়ে আনার ধারা সূচনা হয়েছিল। ছাত্র যুবকরা ভাবতে শুরু করেছিল রাজনীতি হচ্ছে মানুষকে দেওয়ার জন্য, পাওয়ার জন্য নয়। কিন্তু শেখ হাসিনা দেশে এসে সন্ত্রাসী, চোরাকারবারি, কালোবাজারি, ঘুষখোরদের রাজনীতিতে টেনে এনে কালো টাকাকে রাজনীতির চালিকা শক্তিতে পরিণত করেছে এবং রাজনীতি থেকে সকল প্রকার নীতি আদর্শ ঝেঁটিয়ে বিদায় করে প্রতিষ্ঠিত করেছে নীতিহীন এক রাজনীতি। এই অপরাধে শেখ হাসিনার বিচার চাই, শাস্তি চাই। ভারতে বসে স্বাধীনতার ঘোষক মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার ষড়যন্ত্র ও পরিকল্পনা করে এবং 1981 সালের 30 মে তা বাস্তবায়িত করে অপরাধে শেখ হাসিনার ফাঁসি চাই। 1982 সালে জনগণ কর্তৃক নির্বাচিত বিএনপি সরকার উৎখাত করে সামরিক সরকার প্রতিষ্ঠিত করার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অপরাধে শেখ হাসিনার বিচার চাই, শাস্তি চাই। সামরিক স্বৈরাচার জেনারেল এরশাদকে হাতের মুঠোয় রাখার জন্য ষড়যন্ত্র ও পরিকল্পনা করে ছাত্র আন্দোলনের নামে 1983 মধ্য ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাফর ও জয়নাল এবং 1984 সালের ফেব্রুয়ারিতে সেলিম ও দেলোয়ার হত্যার অপরাধে শেখ হাসিনার ফাঁসি চাই। 1992 সালের ডিসেম্বরে সার্ক শীর্ষ সম্মেলন পণ্ড করার জন্য হিন্দু মুসলমান সাম্প্রদায়িক রায়ট লাগিয়ে দেওয়ার অপরাধে শেখ হাসিনার বিচার চাই, শাস্তি চাই। 1992 সাল থেকে 1996 সালের মার্চ পর্যন্ত আন্দোলনের ইস্যু তৈরি করার জন্য ঢাকা শহরে 103 জন নিরীহ অজ্ঞাতনামা সাধারণ মানুষকে খুন করার অপরাধে শেখ হাসিনার ফাঁসি চাই। উপসংহারে লেখক বলেছেন, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের মতো ক্ষমতাসীন থাকাকালে শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার সম্ভাবনা থাকলে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাবেন এবং পালিয়ে যাওয়ার আগে শেখ হাসিনা কাশ্মীরের হিন্দু রাজার মতো ভারতের সেনাবাহিনী ডেকে এদেশটাকে ভারতের দখলে দিয়ে যাবেন। সমগ্র জাতি, বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী এবং মুক্তিযোদ্ধার হুঁশিয়ার।